الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আদর্শে সুপ্রতিষ্ঠিত এদেশের 16 কোটি মানুষের রাজনৈতিক ঠিকানা জাতীয় সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আখতারুজ্জামান চৌধুরী চত্বরে 4 দফা দাবি সম্মুখ নিয়ে আয়োজিত এই বিশাল ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা এমনুল আফসার কবির, মঞ্চে আসীন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি, অত্র এলাকার মাটি মানুষের গণমানুষের নেতা শমা আহমেদ হুসেন, সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সচিব, কর্ণফুলীর পাড়ে জন্মনামা সাহসী নাবিক, সংগঠনের মেধাবী সাহসী নেতা অ্যাডভোকেট অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী এসপি, ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি, সারা দেশে সারা জাগানো সুবক্তা ছাত্র নেতা এম মনির হোসাইন, সাধারণ সম্পাদক এম কবির উদ্দিন রানা, সংগঠনের ইসলামী ফ্রন্ট বাংলাদেশের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সৌম্য শহীদুল হক ফারুকী, মঞ্চে আসীন অন্যান্য নেতৃবৃন্দ এবং এই চট্টগ্রাম দক্ষিণ জেলার 8টি উপজেলা প্রত্যন্ত এলাকা থেকে আগত আমার সংগ্রামী কর্মী ভাইরা, রাস্তাঘাট দোকানপাট গাড়ি ঘোড়ায় চলার পথে যারা শুনছেন, আমি সবাইকে ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা জানাচ্ছি, সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের প্রারম্ভেই আমি ওই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি যিনি অল্প কয়েকদিন আগেই আমাদেরকে এই সুন্নিয়তের আন্দোলনে বিরাট শূন্যতা সৃষ্টি করে না ফেরার পথে পাড়ি দিয়েছেন। খতিবে বাঙ্গাল আমাদের প্রাণপ্রিয় উস্তাদ, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের উস্তাদ হুজুর আল্লামা ফখর জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহকে ওনার বিদেহী আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা নসিব করুক, সবাই বলি আমিন। আমার বন্ধুরা, আমরা ইসলামী ফ্রন্ট বাংলাদেশের রাজনীতি কেন করব? এদেশের শ্রমিকেরা, এদেশের কৃষকেরা, এদেশের মেহনতি মানুষেরা, এদেশের তাঁতি কামার কুমাররা, এদেশের সর্বস্তরের সাধারণ মানুষ কেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের রাজনীতি করবে? এদেশের ছাত্র সমাজ কেন ইসলামী ছাত্র সেনা করবে? সেখান থেকে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমার বন্ধুরা, বাংলাদেশের বর্তমান রাজনীতি যদি আমরা এক্সপ্লেইন করতে যাই, যদি আমরা মূল্যায়ন করি, এদেশের রাজনৈতিক দলগুলো 3টি ধারায় বিভক্ত।
একটি ধারা, ওরা ব্রিটেনের গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়, ওরা আমেরিকার পাশ্চাত্য জগতে ওদের দেওয়া গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়। ওরা আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, ওরা মুদ্রার এই পিঠার অতীত, ওরা পাশ্চাত্যের দেওয়া ওই পুঁজিবাদী গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য ওরা বিভিন্ন নামে রাজনীতি করছে, ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় আছে, যাওয়ার অভিলাষ নিয়ে আছে ক্ষমতার বিভাগ করার জন্য, এবং এই পাশ্চাত্য এই গণতন্ত্র ওরা পুঁজিবাদী গণতন্ত্র চাপিয়ে দেওয়ার জন্য ওরা ওদের রাজনীতি করে যাচ্ছে। আমার বন্ধুরা, পাশাপাশি আমরা রাজনীতির ময়দানে আরেকটি ধারা দেখতে পাচ্ছি, যারা এই দেশে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায়, যারা লাল ফিতা বেঁধে সমাজতন্ত্রের স্লোগান দেয়, যারা মানুষের মাঝে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট লাল বই ওরা বিলি করে, ওরা লাল বিপ্লবের শব্দের কথা বলে, ওরা মাও সেতুকের কথা বলে, ওরা লেনিনের কথা বলে, ওরা কার্ল মার্কসের কথা বলে, ওরা বিশ্বাস করে সমাজতন্ত্রের মধ্যেই এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তি আছে। তার জন্য ওরা সমাজতন্ত্রী হয়ে এরকম কিছু বামপন্থী দল ওরা রাজনীতি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আরেকটি ধারা, যারা ইসলামের নামে রাজনীতি করছে, একাধিক ইসলামী দল, ওরা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ মুক্ত করার, সমাজে শান্তি বিনির্মাণ করার স্বপ্ন দেখে ইসলামের ব্যানারে বিভিন্নভাবে রাজনীতি করছে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই আরেকটি ধারা বিদ্যমান আছে, ঠিক কিনা? আমি এই তিনটি ধারার কথা বললাম। পাশ্চাত্য পুঁজিবাদী গণতন্ত্র, সমাজবাদী বাম লোক এবং ইসলামপন্থী দলগুলো এই কি মুখী তিন ধারার যে রাজনীতি, এর ভেতরে এই দেশে নিবন্ধিত অনিবন্ধিত 200টার মতো দল আছে। তার মধ্যে নিবন্ধিত আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করি। এর মাঝে আমরা কোন আদর্শের মধ্যে যাচ্ছি? আমাদের স্বতন্ত্র অবস্থান কেন? ইসলামী ছাত্র সেনার স্বতন্ত্র অবস্থান কেন? আমি সেদিকে একটু আলো দেওয়ার চেষ্টা করব, একটু লাইট দেওয়ার চেষ্টা করব। আমার বন্ধুরা, আজকে যারা পাশ্চাত্যের এই গণতন্ত্রের ট্যাবলেট খাওয়াচ্ছে, যারা পুঁজিবাদী গণতন্ত্রের কথা এক সময় বলত, আবার এখন সেই পুঁজিবাদী গণতন্ত্রের কথা বক্তব্য বাদ দিয়ে ওরা এখন মুক্ত বাজার অর্থনীতির কথা বলে, ওরা এই গণতন্ত্রকে মানুষকে খাওয়াবার চেষ্টা করছে। আমরা দেখি ওরাই আবার বলে, আওয়ামী লীগ বলে বিএনপির কাছে গণতন্ত্র নাই, বিএনপি বলে আওয়ামী লীগের কাছে কোনো গণতন্ত্র নাই। ওরা একে অপরের বিরুদ্ধে গণতন্ত্রের প্রশ্নে ওরা প্রশ্ন করছে। বিএনপি হতাশ হয়ে আজকের পত্রিকায় দেখলাম ওরা বলল, এদেশে আর কোনদিন মানুষ ভোট দিতে পারবে কিনা আমরা জানি না, অথচ তারা সবাই গণতন্ত্রের কথা বলে, কিন্তু গণতন্ত্রের কথা বলেও ওরা ভোট দিতে পারবে কিনা এই বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে। আমার ভাইরা, গণতন্ত্রের মাঝে গণতন্ত্র নিয়ে, সঠিক নির্বাচন নিয়ে, জনগণের দাবি নিয়ে, মানুষের মৌলিক দাবি নিয়ে এই আন্দোলনের মাঝে এই বিষয়গুলো নিয়ে যখন ভীষণ দলাদলি মারামারি, তখন সাধারণ জনগণ ওরা হতাশ। ওরা এই জাতীয় গণতন্ত্র চায় না, ওরা চায় অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের মৌলিক অধিকারের নিশ্চয়তা। কৃষকের অধিকার চায়,
শ্রমিকের অধিকার চায়, ছাত্ররা তাদের শিক্ষার অধিকার চায়, মেহনতি মানুষ তার অধিকার চায়, 16 কোটি মানুষ যে যার অধিকার চায়। ওদের কাছে এগুলোর কোনো দাম নাই। আমার বন্ধুরা, তাই আজকে যে কথা আমি বলতে চাচ্ছি, গণতান্ত্রিক এই সমস্ত গণতন্ত্রের ব্যানারে লেবাসে যারা গণতন্ত্রের কথা বলে, আজকে 16 কোটি মানুষের কাছে এদের কারো কোনো দাম নাই। গণতন্ত্র আজকে লজ্জিত, নির্বাচন আজকে লজ্জিত, নির্বাচন কমিশন আজকে এটা একটা বেসলেস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই দিকটা পরে যদি আমরা দ্বিতীয় বামপন্থী দলগুলোর দিকে নজর দেই, আমরা দেখতে পাই ওরা দেখলো চীনে যখন সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, চীনে যখন মাও সেতুংয়ের সেই মহামূর্তি তুলে দেওয়া ফেলে দিয়েছে, যখন চীনে চাইনারা যখন গণতন্ত্রে দাবি তুলছে, আর রাশিয়ার মধ্যে যখন রাশিয়া সেটা যখন ভেঙে খান খান হয়ে গেছে, সেখানে কমিউনিজম প্রশ্নের সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে সেই কিউবা ফিদেল কাস্ট্রো মৃত্যুর মধ্য দিয়ে এই কমিউনিজম সারা পৃথিবীর মধ্যে একটা বড় ধাক্কা খেয়েছে। তখন আমাদের এই বাংলাদেশের বামপন্থীরা যারা এক সময় বড় বড় কথা বলতো, তত্ত্ব জাহির করে কথা বলতো, আজকে আমরা দেখতে পাই ওরা ওদের লাল ফিতা খুলে ফেলেছে, ওদের লাল ব্যানার খুলে ফেলেছে। ওরা এখন ওই কথা কথিত গণতন্ত্রের সাথে একাকার হয়ে গেছে। নিজের নীতি বাদ দিয়ে, তথ্য বাদ দিয়ে এখন ওরাও আওয়ামী লীগ বিএনপির ব্যানারে ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্য ওরা প্রতিযোগিতায় নেমে পড়েছে। কথা বলেন দিয়ে কিনা? আমার বন্ধুরা, এই দুইটা ধারার পরে যদি আমরা এদেশের ইসলামী ধারাগুলো নিয়ে চিন্তা করি, কমপক্ষে ইসলামের নামে 25-30টা ইসলামী দল আছে। এই দলগুলো নিয়ে যদি আমরা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করি, আজকে এখানে প্রথম দাবি এসেছে যে ইসলামের নামে জঙ্গিবাদ বন্ধ করো। আমার বন্ধুরা, ইসলামের নামে জঙ্গিবাদ যতটুকুন আছে কি নেই, এর সত্যতা যতটুকুন আছে বা নেই, তার চেয়ে অনিসলামিক শক্তি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওরা এটা মুসলমানদের উপরে ষড়যন্ত্রমূলক ভাবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই ইসরায়েল যেন নিরাপদ থাকে, সেজন্য সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ চলছে। ইসরায়েল যেন নিরাপদ থাকে, তার জন্য মিশরে গৃহযুদ্ধ হয়ে গেল। ইরাকের সাদ্দাম হোসেনকে নিঃশেষ করে দেওয়া হলো, ইরাকের সবকিছু বিধ্বস্ত করে দেওয়া হলো। লিবিয়ার মধ্যে একজন আন্তর্জাতিক মুসলিম নেতা গাদ্দাফিকে চোর ডাকাতের মতো পিছিয়ে রাস্তায় হত্যা করা হলো। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী মুসলিম মিজরের একটা পাশ্চাত্যদের ইহুদিরা খ্রিস্টানদের একটা লজ্জাকর আয়োজন চলছে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? এই অবস্থার ভিতরে আমরা এও দেখতে পাচ্ছি চট্টগ্রামের কাছে মিয়ানমারের অবস্থা, সেখানে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, সেই নির্যাতনের প্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক চাপটা যতটুকু না সেই মিয়ানমারের বিরুদ্ধে দেখছি, তার চেয়ে বেশি চাপ আমরা বাংলাদেশের উপর দেখছি। এর চেয়ে আমি আজকে আমার বক্তব্যের মধ্যে এই আয়োজনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্যা বাংলাদেশের নয়, সমস্যা মিয়ানমারের। কথা বলেন ঠিক কিনা? সমস্যাটা হচ্ছে মিয়ানমারের, এটা বাংলাদেশের কোনো সমস্যা নয়, অথবা বাংলাদেশ থেকে ঠেলে দেওয়া কোনো সমস্যা নয়। বাংলাদেশ আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ সমাবেশে পরিবেশে বসবাস করবে, এরকম আন্তর্জাতিক বৈদেশিক নীতিতে আমরা বিশ্বাস করি এবং ওটাকে আমরা ধারণ করি। আমার বন্ধুরা, আজকে এই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ভিতরে এদেরকে ঢুকিয়ে নিয়ে আরেকটা মুসলিম সমস্যা এখানে অপচেষ্টার মধ্য দিয়ে তৈরি করার তারা চেষ্টা চালাচ্ছে। আমি সবখানে বলেছি, আমরা বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ রোহিঙ্গা এখনো আছে না? এখনো আছে।
আরো ঢুকছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সহনীয়ভাবে ঢুকতে দেব, কিন্তু আমরা লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে ঢুকতে দিতে পারি না, সীমান্ত আমরা খুলে দিতে পারি না। আমি এই কথার সাথে দ্বিমত পোষণ না করে আমি চুপ করে বলবো, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলাদেশ যদি সমস্ত রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসার জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়, এর মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আন্তর্জাতিক শক্তিগুলোকে ওই রোহিঙ্গা মুসলমানরা কিভাবে তাদের দেশে বসবাস করতে পারে, তাদের অধিকার পেতে পারে, সেখানে আজকে তাদের জন্ম মৃত্যুর কোনো অধিকার নেই, তাদের পাসপোর্টের কোনো অধিকার নেই, তাদের শিক্ষার কোনো অধিকার নেই, তাদের নাম রাখার কোনো অধিকার নেই, সেখানে এরকম আইডি কার্ড করার কোনো অধিকার নেই। তাদেরকে তাদের নাগরিক অধিকার যেন তারা ফিরে পায়, আন্তর্জাতিক শক্তি মিয়ানমারকে তার জন্য বাধ্য করতে হবে, কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে বাধ্য করতে হবে। আমি বাংলাদেশ সরকারকে আমাদের বিদেশ মন্ত্রীর মধ্য দিয়ে এই পলিসি আন্তর্জাতিক শক্তিগুলোর উপরে জাতিসংঘের মধ্যে আমাদের এই প্রস্তাব ইনক্লুড করে সেখানে এই প্রস্তাব আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এটা যদি হয় তাহলে রোহিঙ্গার মুসলমানরা ওরা ওদের মাটিতে, ওদের আবহাওয়াতে, ওদের পরিবেশে ওরা বাঁচতে পারবে, শিশু তার অধিকার পাবে, মা বোনরা তাদের ইজ্জত নষ্ট হবে না। এই ছাড়া এটার কোনো বিকল্প কোনো সমাধান নাই। আমার বন্ধুরা, আসুন তৃতীয় ধারার মধ্যে, এই তৃতীয় ধারার যে ইসলামী রাজনীতিগুলো আমরা দেখতে পাই, এদের মধ্যে কেউ ইসলামের নামে ওয়াহাবিজম লালন করছে। কথা বলেন ঠিক কিনা? ব্যানার দিয়েছে ইসলামের, কিন্তু ওরা ওয়াহাবি, যেহেতু পৃথিবীতে একটা ওয়াহাবি রাষ্ট্র, একটা রাষ্ট্রে ওয়াহাবির গভর্নমেন্ট আছে, ওদের টাকা পয়সায় হৃষ্টপুষ্ট হয়ে সুস্বাস্থ্য করে ওরা বাংলাদেশের 16 কোটি মানুষ যারা আউলিয়া কেরামের আদর্শে বিশ্বাসী, যারা আল্লাহ রাসূলের মহব্বতে বিশ্বাসী, যারা ঈদ মিলাদুন নবীর মাসে যেখানে লক্ষ লক্ষ জশ্নে জুলুস মিলাদ মাহফিল হয়, এগুলোকে উৎখাত করে ওয়াহাবিজম বাস্তবায়ন করার জন্য এই দলগুলোর মধ্যে একাধিক দল ওয়াহাবিজমের টেন্ডার নিয়ে ওটা বাস্তবায়নের দাবি জানাচ্ছে। তাই এই দেশের মানুষ এই সমস্ত ইসলামী দলগুলোকে গ্রহণ করে। আবার কিছু ইসলামী দল আছে, ওরা রাজনীতির কথা বলে, ইসলামের কথা বলে, ওরা মওদুদিবাদ ওরা বাস্তবায়ন করতে চায়। ওরা 71 সালে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে। ওরা এই দেশের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। বাংলার মানুষ ওদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। এই জাতীয় ইসলামী দলগুলোর আন্দোলন 16 কোটি মানুষ গ্রহণ করে। বলেন না ঠিক কিনা? আবার একটা ইসলামী সংগঠন আছে, ওদের কাছে ইমানি নুরানি কর্মসূচি ছাড়া আর কিছুই নেই, আর কিছুই নেই। ওরা সুন্নিয়তকে একটা পর্যায়ে, সুন্নিয়তকে ওরা খানকার ভিতরে, চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে কিভাবে পেট পূজা করবে, কিভাবে পকেট পূজা করবে, এটা ছাড়া আর কোনো কিছু ওদের জানা নেই। এই সব কিছুর ভিতরে সেই ওয়াহাবিজমের বিরুদ্ধে, সেই মওদুদিবাদের বিরুদ্ধে, সেই পকেট পূজারীদের বিরুদ্ধে, সেই পেট পূজারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সুন্দর সুস্থ ইসলামী রাজনীতির চর্চার জন্য ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনার জন্ম হয়েছে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের প্রাথমিক আলোচনায় এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরে ঘুরে আমার ভিতরে এই বিশ্বাস
লাভ হয়েছে, এই আস্থা এবং বিশ্বাস জন্ম নিয়েছে এদেশের 16 কোটি মানুষ আমাদের আন্দোলনের সফলতা ওরা চায়। আপনারা কি পিছিয়ে যাবেন? না। আপনারা কি পিছিয়ে যাবেন? না। আমার বন্ধুরা, এই আন্দোলন সফল হবে। এই আন্দোলনের পথে যত বাধা বিপত্তি, বাধার বিন্ধ্যাচল আসুক না কেন, কেউ এই আন্দোলনের অগ্নি শিখা ঠেকাতে পারবে না। ঠিক কিনা বন্ধু আমার? রক্তের বন্যায় ভেসে যাবে না, আমাদের ঘামের বন্যায় ভেসে যাবে। আমরা রক্ত চাই না, আমরা রক্ত চাই না, রক্তারক্তি আমরা চাই না। আমাদের সামনে আছে মক্কা বিজয়ের মতো একটা নির্মল বিপ্লব, সেই বিপ্লব পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। এই যে মিলাদুন নবীর মাসে সে কথাগুলো বলতে ইচ্ছা হয়, বলবো কিছুক্ষণ পরে আনোয়ারায় গুরুম সুরাতে গিয়ে, সেখানে বলবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন, ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামী বিপ্লব কোনদিন লাশ শ্রেণীকে বিশ্বাস করে না, রক্তারক্তিতে বিশ্বাস করে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বারবার বলেছি যে ধৈর্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। কেউ আপনাকে গালি দিবে, গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। সবরের কথা বলেছি, আপনারা আমার উপর রেগে যান মাঝে মধ্যে যে হুজুর সবর 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 সবর। এটা তো হজের সময় না, এটা রাজনীতির ময়দানে এত সবর করলে চলে না। এটা কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার মুক্ত প্রতি তিনি আমাদেরকে সেই আন্দোলনের শিক্ষাই দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আমি এখানে আজকে যেই 4 দফা আনা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়েছে, পাঠ্যসূচি সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, এটা একটা জনবান্ধব দাবি আলোচনা হয়েছে। এখানে 25টি উপজেলায় কামেল মাদ্রাসা, 2-3টি উপজেলায় কামেল মাদ্রাসা আছেও, বাকি আরো ফাজল মাদ্রাসাগুলোকে কিভাবে কামেল করা যায়, আমরা আমাদের আন্দোলন সেই জন্য অব্যাহত রাখবো। আমি এই 4টা দাবি আপনারা দিয়েছেন সরকারের কাছে। আমি দক্ষিণ জেলার ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতা কর্মীদের কাছে একটা দাবি দেব। আমার একটা দাবি আছে, এটা আপনারা পালন করতে পারবেন কিনা? পারবেন কিনা? হাত তুলে দেখান। কর্ণফুলী নতুন উপজেলা সহ এখানে মজবুত হয় 8টা উপজেলা। ঠিক আছে, হ্যাঁ, কয়টা? 8টা উপজেলা। এখানে এই 8টা উপজেলাকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মজবুত ঘাঁটি হিসেবে তৈরি করতে হবে। আমার একটা দাবি, আমার দাবিটা আপনারা মেনেছেন কিনা? না মানলে আসতেই নেমে চলে যায়। এই দাবি কি মানা হয়েছে? 2-4 জনে হাত তুলেছেন, সবাই তোলেন নাই। আমি এই 8টা উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে সংগঠনের মজবুত অবস্থান চাই। আজকে যারা এসেছেন এখানে কাজ, এই দায়িত্ব আপনাদেরকে আঞ্জাম দিতে হবে। সাধারণ জনগণ এই দায়িত্ব আদায় করতে যাবে না, আপনারা ওদের কাছে যাবেন, কৃষকের কাছে যাবেন, শ্রমিকের কাছে যাবেন,
মানুষের পাশে দাঁড়াবেন। ইসলাম হচ্ছে মানুষের অসহায় অভাবী বিধ্বস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে ইসলামের আদর্শ। ওদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাহলে জনগণ আপনাদের সহযোগিতায় আসবে। অতএব এই প্রত্যেকটি উপজেলা থেকে যারা এসেছেন, আপন আপন উপজেলার দায়িত্ব আপনারা পালন করবেন, এবং যেন আমরা বলতে পারি চট্টগ্রামের মহানগর উত্তর থেকে এই দক্ষিণে আমাদের সংগঠনের ভিত্তি এটা অনেক মজবুত হয়েছে, এটা যেন আমরা গৌরব বহন করতে পারি। আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলাকে ধন্যবাদ জানাই এই জাতীয় একটা আয়োজনের জন্য। আপনারা এই জাতীয় একটা আয়োজন এই জায়গায় করেছেন, বিশেষ করে ভেন্যু হিসাবে কর্ণফুলী উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। কর্ণফুলীর পাড়ে বসে আমরা এই আয়োজন করলাম। অতএব কর্ণফুলীতে যারা আছেন তাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এটা জাহাঙ্গীর আলম রেজভী ঢাকাতে যতই দায়িত্ব পালন করুক না কেন, ও এই এলাকার কৃতি সন্তান, এখানকার মাটি হাওয়া বাতাসের সে বেড়ে উঠা সন্তান, তাকে এখানে দায়িত্ব পালন করতে হবে। অতএব এই কর্ণফুলীতে আজকের এই প্রোগ্রাম হলো, কর্ণফুলীতে যেন আমাদের অবস্থা একেবারে 100% শক্তিশালী হয়ে যায়, এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। কি বলেন, ঠিক কিনা? এদিকে পঠিয়া চন্দনের সরকারি লোহাগড়া, এখানে আপনারা নেমে বলবেন। আমি 4টার উচ্চারণ করেছি, পঠিয়া, চন্দনের, সাতকানিয়া এবং লোহাগড়া। এই টুকরোটাতে আপনারা অধিক শক্তি আরো প্রয়োগ করবেন। একই সাথে বোয়ালখালী, বাঁশখালী এবং আনোয়ারাতে, তাও আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিজেই আমার হাতের প্রায় উপজেলা আনোয়ারাতে এই রবি আউয়াল মাসে আমি 5টা প্রোগ্রাম নিয়েছি। আমি 5টা মাহফিলের দাওয়াত নিয়েছি ইচ্ছে করে। এখানে আপনাদেরকে বলবো, এই চট্টগ্রামে আপনারা সংগঠনকে নিশ্চিহ্ন করে দিন, চট্টগ্রামে সংগঠনকে নিশ্চিহ্ন করে দিন। ষড়যন্ত্রকারীরা যেন ষড়যন্ত্রের সুযোগ না পায়। চট্টগ্রামে যদি ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আন্দোলন, ইসলামী ছাত্র সেনার আন্দোলন যদি তুঙ্গে উঠে যায়, এই বৃহত্তর চট্টগ্রাম যদি ঘাঁটি হয়ে যায়, গোটা বাংলাদেশে বাকি বাংলাদেশের দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে চিন্তা টেনশন করতে হবে না। আমাদের এক সময় মনে করা হয়েছে 2-4 জন মোল্লা মুরুবি দিয়ে একটু ধমকি দিলে ওরা মনে করেছে আমরা ঘরে ঢুকে যাবো। এই কথা মনে করেছিল যে একটু চোখ রাঙালেই আমরা ঘরে ঢুকে যাবো, আর বের হবো না। আমরা বলছি, কারো চোখ রাঙানি যে আমরা ভয় করি। আমরা বদরের ময়দানে যাইনি, আমরা বদরের ইতিহাসে মুজাহিদদের উত্তরসূরি, আমরা কারবালার মুজাহিদদের উত্তরসূরি। আমরা রাজপথে ঘরে ফিরে যাওয়ার জন্য আসি নাই। কারো হুমকি ধমকি কোন রকমের হেসকিতে আমরা এগুলাকে পরোয়া করি। আমরা বৃহত্তর রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবেলা করার শপথ নিয়ে এসেছি। অতএব সেদিকে আমি আপনাদেরকে আহ্বান জানাই। আর লম্বা কথা না বলি, আমি আপনাদেরকে বলবো, ইসলামী রাজনীতিতে যখন এসেছেন, আমরা যখন এসেছি, আমাদেরকে আর পিছপা হয়ে থাকার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রসুলের কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। পরিশেষে আমি আপনাদের সবাইকে আয়োজনের জন্য ইসলামী ছাত্র সেনার যারা দক্ষিণ জেলার দায়িত্বশীল, এরকম একটা মনোরম আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, আমরা ইতিমধ্যে আমাদের অনেক অ্যাচিভমেন্ট এসেছে কিনা, অনেক অ্যাচিভমেন্ট আমাদের এসেছে। আমরা এদেশের সুন্নিদেরকে রাজনীতির রাজপথে নিয়ে এসেছি। ঠিক কিনা? আমরা এদেশের আশিক রাসূলদেরকে, সুন্নি মুসলমানদেরকে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছি। আমরা ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার সুযোগ করে দিয়েছি। আমরা ইসলামী আলো বিশ্ববিদ্যালয়ে সরকারের সাথে আলোচনা করে এই দাবি আমরা বাস্তবায়ন করেছি। এভাবে অসংখ্য অ্যাচিভমেন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আন্দোলনের মধ্য দিয়ে আদায় হয়েছে। আগামীতে আপনারা ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আরো অনেক কিছু পাবেন। কিন্তু রাজপথে আমাদেরকে থাকতে হবে, রাজনীতিতে আমাদেরকে থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই চট্টগ্রামে আগামী দিনে যে সমস্ত কর্মসূচিগুলি আছে, দর্শন কোরআন আছে, মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য আছে, অন্যান্য যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম আছে, এই সবগুলোকে সাকসেস করার আহ্বান জানিয়ে আগামী রাজনীতিতে আমরা ইনশাআল্লাহ জোর কদমে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে শেষবারের মতো খতিবে বাংলার আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহকে অত্যন্ত বিনয়ের সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেবা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।